হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম শিহরণ। স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশনের দ্বিতীয় পর্ব। প্রথম পার্টে আমরা অ্যাকিউট রেনাল ফেলিওর কাকে বলে, তার ডেফিনেশন, টাইপ, অ্যাকিউটের বিভিন্ন যে তিনটে মেন কজ, সেই তিনটে কজ এবং এর সাথে সাথে নার্সিং কেয়ার প্ল্যান, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, সায়েন্স সিমটম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এই টপিক থেকে আরও যে সমস্ত কোশ্চেনগুলো ধরা হয়, ইন্টারভিউ যেগুলো ধরা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন রয়েছে নিউট্রিশনাল থেরাপি ও ডায়েট প্ল্যান অফ এ রেনাল ফেলিওর পেশেন্ট। একজন রেনাল ফেলিওর পেশেন্টের নিউট্রিশনাল প্ল্যান বা তার খাবারে কী ধরনের প্ল্যানিং হওয়া উচিত। রেনাল ফেলিওরের ক্ষেত্রে যেহেতু কিডনি আমাদের ব্লাড থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট যেমন ইউরিয়া, নাইট্রোজেন এগুলো বের করতে পারছে না, সেজন্য আমাদের লক্ষ্যই থাকবে ব্লাডে বা আমাদের শরীরে যেমন ইউরিয়া, নাইট্রোজেন বা ক্রিয়েটিনিন এই সমস্ত প্রোডাক্টগুলো ক্রিয়েট না হয় বা উৎপন্ন না হয়, সেই রকম আমরা খাবার প্রোভাইড করব। যেহেতু প্রোটিন থেকে নাইট্রোজেন জাত ইউরিয়া বা এরকম প্রোডাক্টগুলো তৈরি হয়, সেক্ষেত্রে আমাদের খাবারে প্রোটিনের পরিমাণটা কম দেবো। আমাদের শরীরে যেহেতু সোডিয়ামের পরিমাণটা বেশি থাকছে, ওয়াটার ভলিউম বেশি থাকছে, সেক্ষেত্রে আমরা সোডিয়াম জাতীয় খাবারটাকে কমানোর চেষ্টা করব। প্লাস রেনাল ফেলিওর হলে আমাদের শরীরে হাইপার ক্যালেমিয়া হয়, অর্থাৎ পটাশিয়ামের পরিমাণটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব পটাশিয়ামযুক্ত খাবারটাকে কমিয়ে দেওয়ার। এইখানে এইগুলোই বলা হয়েছে, অন্য বিশেষ কিছু বলা নেই। প্রথমে রয়েছে হাই ক্যালোরি ডায়েট দ্যাট ইজ লো ইন প্রোটিন। হাই ক্যালোরি ডায়েট, আমরা প্রোটিন কম দিচ্ছি, সোডিয়াম কম দিচ্ছি, পটাশিয়াম কম দিচ্ছি। পটাশিয়াম সোডিয়ামটা নেই, ইলেকট্রোলাইটের ক্ষেত্রে চলে গেল। কিন্তু প্রোটিন আমাদের শরীরের জন্য প্রোটিনটা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, কারণ প্রোটিন থেকে যথেষ্ট পরিমাণ এনার্জি পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা যেহেতু প্রোটিন কমাচ্ছি, তার কম্পেনসেট হিসাবে প্রোটিনের চাহিদাটা পূরণ করার জন্য আমাদেরকে সেই পরিমাণ ক্যালোরি কিন্তু প্রোভাইড করতে হবে। ডেলি 2000 থেকে 2200 কিলো ক্যালোরি প্রোভাইড করতে হবে, সেরকম খাবার আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় রয়েছে লো সোডিয়াম অ্যান্ড লো পটাশিয়াম ইনটেক উইথ ফুড থেকে হোক বা আদার্স সোর্স থেকেই হোক, সোডিয়াম এবং পটাশিয়ামের পরিমাণটা যাতে কম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর রয়েছে পটাশিয়াম ইনটেক ডেলি 40 থেকে 60 মিলি ইকুইভ্যালেন্ট পার ডে। প্রতিদিন 40 থেকে 60 মিলি ইকুইভ্যালেন্টের বেশি পটাশিয়াম ইনটেক করা যাবে না। সোডিয়াম তার পরিমাণ হবে 2 গ্রাম পার ডে। অ্যাভয়েড র সল্ট, অনেকেই কাঁচা লবণ খাই খাবারের সাথে, সেটা অ্যাভয়েড করতে হবে, যেটা এইচটিএন পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু র সল্টটাকে অ্যাভয়েড করতে বলা হয়। তো প্রোটিন রেস্ট্রিক্টেড টু অ্যাভয়েড অ্যাসিডোসিস। ব্লাডে অ্যাসিডোসিসটা কমানোর জন্য, সিরাম অ্যাসিডোসিসটা কমানোর জন্য আমাদের প্রোটিন কম দিতে হবে, যেটা বলা হয়েছে তার ডোজ 20 থেকে 40 গ্রাম পার ডে। হাই ক্যালোরি ডায়েট টু প্রিভেন্ট কিটো অ্যাসিডোসিস। আমাদের শরীরে যাতে এনার্জি পরিমাণটা যোগান খাবার থেকেই পেয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং কিটো অ্যাসিডোসিসটা প্রিভেন্ট করার জন্য ক্যালোরির পরিমাণটা যথেষ্ট পরিমাণ দিতে হবে। এবার লো পটাশিয়াম খাবার কোনগুলো, যেমন অ্যাপেল, ক্যাবেজ, ক্যারট, গ্রিন বিন, গ্রেপস বা স্ট্রবেরি, এই সমস্ত খাবারগুলোতে পটাশিয়ামের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে এই জাতীয় খাবারগুলো দেওয়া যেতে পারে। নার্সিং কেয়ার প্ল্যান রেনাল ফেলিয়ার পেশেন্ট, একজন রেনাল ফেলিয়ার পেশেন্টের নার্সিং কেয়ার প্ল্যান কী হবে, প্রায়োরিটি বেস আগে বলেছিলাম, তো সেক্ষেত্রে এখানে দুটো দেওয়া হয়েছে, যেমন এগুলো বলতে পারো ফ্লুইড ভলিউম এক্সেস রিলেটেড টু ডিক্রিজ জিএফআর, ডিক্রিজড ইউরিন আউটপুট অ্যান্ড সোডিয়াম রিটেনশন। ফ্লুইড ভলিউমটা বেশি হয়ে যাচ্ছে কী কী কারণে, কারণ জিএফআর কমে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে, সোডিয়াম রিটেনশন হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু ফ্লুইড ভলিউমটা বেশি হচ্ছে। এবার অ্যাজ এভিডেন্স পাই কীভাবে বুঝবে, ইডিমা হতে পারে, ব্লাড প্রেশার বেশি হতে পারে, এই জায়গাগুলো বলতে হবে তোমাদেরকে। অল্টার নিউট্রিশন লেস দেন বডি রিকোয়ারমেন্ট, এই হলো দুটো নার্সিং কেয়ার প্ল্যান। নেক্সট কোশ্চেন, নর্মাল জিএফআর ইন অ্যাডাল্ট। একজন সুস্থ স্বাভাবিক অ্যাডাল্টের নর্মাল জিএফআর কত? 90 থেকে 100 ml পার মিনিট, প্রতি মিনিটে 90 থেকে 100 ml, সেটা হচ্ছে আমাদের নর্মাল জিএফআর। বা আমরা যদি ডেলি বলি 180 লিটার পার ডে, একদিনে নর্মাল একজন অ্যাডাল্ট মানুষের জিএফআর 180 লিটার পার ডে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ হাইপার ক্যালেমিয়া? হাইপার ক্যালেমিয়া বলতে কী বোঝো, হাইপার ন্যাট্রেমিয়া বলতে কী বোঝো, হাইপোক্যালসেমিয়া বলতে কী বোঝো? হাইপার ক্যালেমিয়া অর্থাৎ পটাশিয়ামের পরিমাণ যখন আমাদের ব্লাডে বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া। ন্যাট্রেমিয়ার ক্ষেত্রে যখন সোডিয়াম বেড়ে যাচ্ছে, এবং হাইপোক্যালসেমিয়া যখন আমাদের ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা কমে যাচ্ছে, তখন সেটা হচ্ছে হাইপোক্যালসেমিয়া। এই তিনটেই কিন্তু রেনাল ফেলিওরের ফলে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ ডায়ালাইসিস? ডায়ালাইসিস কী? ডায়ালাইসিসের দুটো ভাগ রয়েছে, হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ক্লিনিক্যালি ডায়ালাইসিস ইজ ডান টু রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট অফ ব্লাড অ্যান্ড এক্সট্রা ফ্লুইড ফ্রম দ্য বডি।
when the kidney is unable to do the so, যখন আমাদের কিডনি আমাদের ব্লাড থেকে এক্সট্রা ফ্লুইড বলো বা এক্সট্রা যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো বের করতে পারছে না, তখন যখন আমরা কৃত্রিম উপায়ে সেই কাজটা করে থাকি তখন তাকে বলা হচ্ছে ডায়ালাইসিস। এবার হিমোডায়ালাইসিস পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মেন ডিফারেন্স কী, কোনটা কীভাবে হয়ে থাকে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। গোল অফ ডায়ালাইসিস, ডায়ালাইসিস কেন পারফর্ম করা হয় বা ইম্পর্টেন্ট অফ ডায়ালাইসিস কোশ্চেন ধরা হয়, প্রচুর ক্ষেত্রে ধরা হয়েছে কেন আমরা ডায়ালাইসিস করব, ডায়ালাইসিস না করলে কী হতে পারে। ডায়ালাইসিসের 4টে মেন সুবিধা রয়েছে। রিমুভ এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন, যেটা ইউরিয়া ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে এন্ড প্রোডাক্ট প্রোটিনের, এগুলোকে আমরা বের করতে পারি ডায়ালাইসিসের মাধ্যমে, সেটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস হোক বা হিমোডায়ালাইসিস হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু একই। মেনটেন সিরাম ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা মেনটেন করতে পারি। কারেকশান অফ অ্যাসিডোসিস, যেগুলো অ্যাসিডিক হয়ে যাচ্ছে যে ব্লাডটা, সেটা কিন্তু আমরা ডায়ালাইসিসের মাধ্যমে রেকটিফাই করতে পারি। রিমুভাল অফ এক্সেস ফ্লুইড, ফ্লুইড বেশি পরিমাণ হয়ে গেলে সেটাকে আমরা বের করতে পারছি ডায়ালাইসিসের মাধ্যম দিয়ে। এবার অসমোসিস কি, ডিফিউশন কি কোশ্চেন করা হতে পারে। এই যে ডায়ালাইসিসের প্রসেসটা, এটা কোন নীতি বা কোন নিয়ম মেনে হয়ে থাকে? 3টে ভাগে হয়ে থাকে, অসমোসিস, ডিফিউশন এবং আলট্রাফিল্ট্রেশন, এই 3টে মাধ্যমে ডায়ালাইসিস করা হয়ে থাকে, মেনলি অসমোসিস এবং ডিফিউশন। যদি তোমাকে জেনারেলি কোশ্চেন করা হয় অসমোসিস কি তুমি কি জানো বা ডিফিউশন তুমি কি সেটা জানো, সেক্ষেত্রে তোমাকে যদি জানো অ্যান্সার দেবে, যদি না জানো বলে দেবে। অসমোসিসের ক্ষেত্রে কম কনসেন্ট্রেট জায়গা থেকে বা কম্পার্টমেন্ট থেকে যখন বেশি কনসেন্ট্রেট যে জায়গা বা কম্পার্টমেন্ট রয়েছে সেই জায়গায় যখন কোনো মলিকুল ট্রান্সপোর্ট হবে বা চলে যাবে তখন সেটা হবে অসমোসিস। ডিফিউশনের ক্ষেত্রে বেশি কনসেন্ট্রেট কোনো ফ্লুইড বা কম্পার্টমেন্ট থেকে যখন কম কনসেন্ট্রেট কোনো কম্পার্টমেন্টে ফ্লুইডের বা মলিকুলার যাতায়াত হবে সেটা হচ্ছে ডিফিউশন। ডায়ালাইসিসের সময় যে ফ্লুইড ইউজ করা হয় তার নাম কি? ডায়ালাইসিস করার জন্য যে মেশিনটাকে ইউজ করা হয় তাকে বলে ডায়ালাইজার, এবং যে ফ্লুইড ইউজ করা হয় সেটা হচ্ছে ডায়ালিসেট। ডায়ালাইসিস ওয়ার্ডে যারা ডিউটি করেছো তাদেরকে এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু বেশি করা হয়, অন্য তেমন কিছু কোশ্চেন কিন্তু ডায়ালাইসিস ওয়ার্ডে নেই। নেক্সট কোশ্চেন রয়েছে, হিমোডায়ালাইসিসের জন্য ভাস্কুলার অ্যাক্সেস কেন করা হয়? যাদের ডায়ালাইসিস হয় যে সমস্ত পেশেন্টদের, তাদের দেখবে গ্রাফটিং করা রয়েছে বা ফিস্টুলা করা থাকে। তো কেন করা হয় এটা? যখন কোনো পেশেন্টের ডায়ালাইসিস হয়, তার যদি হিমোডায়ালাইসিস হয় তার কিন্তু সপ্তাহে 3বার বা 4বার পর্যন্ত ডায়ালাইসিস করা হতে পারে। সেক্ষেত্রে একই ভেনকে যদি আমরা বারবার পিক করি সেক্ষেত্রে ভেনটা নষ্ট হয়ে যাবার চান্সটাই থাকে। সেক্ষেত্রে যে সমস্ত পেশেন্ট ক্রনিক রিনাল ফেলিওরে ভুগছে বা তাদের 3 থেকে 4বার করে সপ্তাহে ডায়ালাইসিস করার প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল গ্রাফটিং করা হয়। এর মাধ্যমে আর্টারির সঙ্গে ভেনকে কানেক্ট করে দেওয়া হয় এবং ওই যে গ্রাফটিং করা হলো সেই গ্রাফটিংটা সহজেই আমরা পিক করতে পারি বা সেখানে চ্যানেল করা যেতে পারে। সেই জন্য কিন্তু এই গ্রাফটিং বা ভাস্কুলার অ্যাক্সেস করা হয়। এটার উপকারিতা রয়েছে টু প্রিভেন্ট কমপ্লিকেশন ফ্রম উন্ড ক্রিয়েটিং ডিউরিং ডায়ালাইসিস নিডল পিকিং। ডায়ালাইসিস নিডল পিক করার জন্য বারবার পিক করার সময় যে কমপ্লিকেশন হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো। টু অ্যাচিভ অ্যাডিকুয়েট ব্লাড ফ্লো থ্রু এ নর্মাল ভেন, একটা ভেনের মধ্য দিয়ে অ্যাডিকুয়েট ব্লাড ফ্লোটাকে যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমরা এই কাজটা করে থাকি। এ হচ্ছে দুটো বললেই মোটামুটি যথেষ্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যান্টিকোয়াগুলেন্ট ইজ ইউজড ডিউরিং ডায়ালাইসিস? ডায়ালাইসিস ওয়ার্ডে বা ডায়ালাইসিস করার সময় কোন অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করা হয় এবং কেন? হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট এটি ইউজ করা হয় টু প্রিভেন্ট ক্লটিং, যাতে ব্লাড ক্লট না হয়ে যায় সেটাকে প্রিভেন্ট করার জন্য হেপারিন ইউজ করা হয়, তবে সেটা ডোজ কিন্তু খুবই কম থাকে। এবং হেপারিন ইউজ করার ফলে যে কমপ্লিকেশান হয় পেশেন্টের এপিট্যাক্সিস লক্ষ্য করা যায়। অনেক পেশেন্টের ক্ষেত্রেই এপিট্যাক্সিস লক্ষ্য করা যায়, যাদেরকে হেপারিন দেওয়া হয়। আবার হেপারিনের অ্যান্টিডোট হিসাবে ভিটামিন কে তখন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়। হিমোডায়ালাইসিসের সময় নার্সেস রেসপন্সিবিলিটি, যখন হিমোডায়ালাইসিস হচ্ছে তখন নার্সের কী রেসপন্সিবিলিটি রয়েছে? মোটামুটি জেনারেল যে পেশেন্টের ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেশান এগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হবে। বা যেহেতু টেকনিশিয়ান থাকছে সেক্ষেত্রে টেকনিশিয়ান কিন্তু বাকি জিনিসটা হ্যান্ডেল করে নেয়, যেমন ডায়ালাইজার মেশিনের প্রেশার, আর্টারির প্রেশার, ভেনের প্রেশার, এই জায়গাগুলো কিন্তু যে টেকনিশিয়ান থাকছেন সেটা তার লক্ষ্য রাখার বিষয়, যদি বা নার্সের ক্ষেত্রে এগুলো লক্ষ্য রাখতে হয়। 15 নম্বর কোশ্চেন, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল অ্যান্ড এক্সক্রেটরি ইউনিট অফ কিডনি।
কিডনির স্ট্রাকচারাল, ফাংশনাল এবং এক্সক্রিটরি ইউনিটের নাম কি? নেফ্রন, সেটা আমরা সবাই জানি। 16 নম্বর কোশ্চেন, পজিশন অফ কিডনি, কিডনির কোথায় অবস্থিত, কিডনির পজিশন কোনটা? এরকম অনেক ইজি ইজি কোশ্চেন ধরা হয়ে থাকে। হার্ট কোথায় অবস্থিত, লাংসের কোন জায়গায় অবস্থিত, ডায়াফ্রাম কি, কিডনি কোথায় অবস্থিত, কিডনি কটি রয়েছে, লিভার কোন জায়গায় অবস্থিত, স্টমাকের পজিশন, এই ধরনের অনেক ছোটো ছোটো অ্যানাটমিক্যাল কোশ্চেন ধরা হয়। সেক্ষেত্রে এটাও ধরা হতে পারে। কিডনির পজিশন হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনাল ক্যাভিটির একদম পেছনের দিকে রেট্রোপেরিটোনিয়াল জায়গায় দুদিকে কিডনি অবস্থান করেছে। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, র্যাস, RAAS, র্যাস সিস্টেম সম্পর্কে অনেকে জানতে চায় অনেক সময়। সেক্ষেত্রে তুমি যতটা জানো ততটাই বলবে। যখন আমাদের হাইপোভলিমিয়া হয়, হাইপোভলিমিয়া হলে আমাদের কিডনিতে ব্লাড সাপ্লাই তখন তুলনামূলক কম যায়। এই সময় যখনই ব্লাড সাপ্লাই আমাদের কিডনিতে কম যায়, তখন কিডনি রেনিন নামে একটা হরমোন সিক্রেট করে। এই রেনিন যখনই সিক্রেট করছে, সেটা আবার অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিবর্তন করে। আবার অ্যাঞ্জিওটেনসিন 1 SE ইনহিবিটরের প্রেজেন্সে অ্যাঞ্জিওটেনসিন 2-তে রূপান্তরিত হয়। এভাবে বিভিন্নভাবে হরমোনগুলো রূপান্তরিত হতে হতে কী হয়, যে আমাদের আর্টারি বা ব্লাড ভেসেলগুলো রয়েছে সেগুলো কনস্ট্রিক্টেড হয়। সেগুলো যদি কনস্ট্রিক্টেড হয়, তাহলে আমাদের ব্লাড ভলিউম তুলনামূলক কম থাকলেও তার কনস্ট্রিকশন হওয়ার জন্য আমাদের ব্লাড ভলিউমটা বা ব্লাড প্রেশারটা আমাদের মেনটেন হয়ে যায়। এটা একটা। আরেকটা, আমাদের যে নেফ্রন রয়েছে বা কিডনিতে যখন ইউরিন প্রোডাকশান হচ্ছে, এই র্যাস সিস্টেমের জন্য নেফ্রনের প্রক্সিমাল এবং ডিস্টাল টিউবুল থেকে ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন হয়, এবং এগুলো যেহেতু রিঅ্যাবজর্পশন হচ্ছে, সেক্ষেত্রে আর ইউরিনের আকারে না বেরিয়ে গিয়ে আমাদের ব্লাডের সাথে আরও মিশে যায় এবং ব্লাডের ভলিউমটা মেনটেন হয়। এ হচ্ছে র্যাস সিস্টেম। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে, রেনিন কোথা থেকে সিক্রেট হয়? রেনিন সিক্রেট হয় গ্লোমেরুলাস থেকে। একটা পার্টিকুলার জায়গা রয়েছে, কিন্তু আপাতত তুমি যদি গ্লোমেরুলাস এই অ্যান্সারটা দাও, সেটা সঠিক রয়েছে। অ্যালডোস্টেরন কোথা থেকে সিক্রেট হয়? অ্যালডোস্টেরন সিক্রেট হয় অ্যাড্রিনাল কর্টেক্স অফ দ্য কিডনি। SE এনজাইম কোথা থেকে সিক্রেট হয়? এটা সিক্রেট হয় আমাদের দুটো যে লাংস রয়েছে, সেই লাংস থেকে। নেক্সট কোশ্চেন রয়েছে, মিকচুরেশন রিফ্লেক্স ইজ সিচুয়েটেড ইন। মিকচুরেশন রিফ্লেক্স কোথায় অবস্থিত? এটা অবস্থিত স্যাক্রাল প্লেক্সাসে। 22 নম্বর কোশ্চেন, ইউরিনেশনের সময় আমরা কোন মাসেলকে কন্ট্রোল করতে পারি, বা আমরা ইউরিন পাস করার সময় কোন মাসেলকে কন্ট্রোল করতে পারি? আমাদের ব্লাডারে দুটো স্ফিংটার বা মাসেল রয়েছে, যেগুলোকে আমরা কোন একটাকে কন্ট্রোল করতে পারি এবং আর একটাকে কন্ট্রোল করতে পারি না। আমাদের যখন ব্লাডার ফুল হয়ে যায়, তখন কিন্তু ইন্টারনাল যে ইউরেথ্রাল মাসেল বা স্ফিংটার রয়েছে, সেটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায়, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। এটা একটা ইনভলিউন্টারি স্ফিংটার বা মাসেল। কিন্তু এক্সটার্নাল যে মাসেলটা রয়েছে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এর মাধ্যমে আমরা অনেক সময় ইউরিনকে ধরে রাখতে পারি, কিন্তু আস্তে আস্তে যখন ব্লাডার আরও ফুল হয়ে যায়, তখন আমরা চেষ্টা করলেও ধরে রাখতে পারি না। সেই জন্য এক্সটার্নাল যে ইউরেথ্রাল মাসেল রয়েছে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি। সুতরাং এটা হচ্ছে ভলেন্টারি, যেহেতু আমরা কন্ট্রোল করতে পারছি। আর ইনভলেন্টারি, সেটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল মাসেল বা স্ফিংটার, এটা আমরা কন্ট্রোল করতে পারি না। নেক্সট কোশ্চেন রয়েছে, ফর্মেশন অফ স্টোন ইন ইউরিনারি ট্র্যাক্ট ইজ কল্ড। ইউরিনারি ট্র্যাক্টে যখন স্টোন ফর্মেশন হয়, আস্তে আস্তে স্টোন তৈরি হয়, সেই পদ্ধতিটাকে বা সেই প্রসেসটাকে কী বলা হয়? সেই প্রসেসটাকে বলা হয় ইউরোলিথিয়াসিস। 24 নম্বর কোশ্চেন, রিমুভাল অফ স্টোন ফ্রম ব্ল্যাডার ইজ কল্ড। ব্ল্যাডারে যদি স্টোন হয়ে থাকে, সেই স্টোন বের করার প্রসেসটাকে কী বলা হয়, বা সেই যে অপারেশন তাকে কী বলা হয়? তাকে বলা হয় সিস্টোলিথোটমি। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, লিথোট্রিপসি বলতে কী বোঝো? লিথোট্রিপসি ইজ দ্য ব্রেকডাউন অফ স্টোন থ্রু ফিজিক্যাল ফোর্স, যেমন সাউন্ড ওয়েভ। কোনো একটা সাউন্ড ওয়েভ বা অন্য কোনো ফিজিক্যাল ফোর্স দিয়ে যখন আমরা কোনো স্টোনকে ভেঙে ফেলছি, তারপর সেটাকে সেখান থেকে বের করছি, সেই প্রসেসটাকে বলা হয় লিথোট্রিপসি। এক্ষেত্রে কোনো উন্ড বা ইনসিশন ক্রিয়েট করা হয় না। কোনো বাইরে থেকে ফিজিক্যাল ফোর্সের মাধ্যমে, যেমন সাউন্ড ওয়েভ, এরকম কোনো কিছু দিয়ে, আলট্রাসাউন্ড, এ সমস্ত কিছুর সাহায্যে যখন স্টোনটাকে ভেঙে বের করছি, সেটাকে বলা হয় লিথোট্রিপসি। 26 নম্বর প্রশ্ন, নর্মাল ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল কত, ইউরিক অ্যাসিড লেভেল কত, ক্রিয়েটিনিন লেভেল কত, এগুলো দেখে নেবে, এগুলো দেওয়া রয়েছে। 27 নম্বর কোশ্চেন, রেনাল ফেলিওর পেশেন্টদের অ্যানিমিয়া লক্ষ্য করা যায় কেন? আমরা জানি যে বিভিন্ন ব্লাড সেলগুলো রয়েছে, তার মধ্যে আরবিসি প্রোডাকশন করার জন্য এরিথ্রোপয়েটিন যে হরমোন রয়েছে, সেটা কিন্তু রেসপন্সিবল।
আর এই এরিথ্রোপোয়েটিন হরমোন সিক্রেট হয় কিডনি থেকে। যদি কিডনি ঠিকঠাকভাবে কাজ না করতে পারে, কিডনি যদি ফেল হয়ে যায়, সেক্ষেত্রে আরবিসির প্রোডাকশানটা কিন্তু তুলনামূলক অনেক কমে যায়, এর ফলে অ্যানিমিয়া লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, কমপ্লিকেশান অফ পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কমপ্লিকেশান কী? পেরিটোনিয়াল ডায়ালাইসিস করলে কী কী এফেক্ট পড়তে পারে? একদম পেরিটোনিয়াল ডায়ালাইসিসের অনেক কমপ্লিকেশান রয়েছে, তার মধ্যে মেন রয়েছে পেরিটোনাইটিস। যদি পেরিটোনাইটিস হয় বা পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি ইনফেকশন হয়, সেটা কিন্তু লাইফ থ্রেটানিং, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দ্বিতীয় নম্বর রয়েছে ব্লাডার পারফোরেশন এবং বাওয়েল পারফোরেশন। এই তিনটে মেন কমপ্লিকেশান রয়েছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের জন্য। পলিউরিয়া, অ্যানুরিয়া কখনো বলবো, কোন কন্ডিশানটাকে বলবো? একজন অ্যাডাল্ট মানুষ, তার ডেলি ইউরিনেশন হয় 1 লিটার থেকে 1.5 লিটার পার ডে। অলিউরিয়ার ক্ষেত্রে 100 থেকে 400 ml পার ডে যদি কোনো পেশেন্টের ইউরিনেশন হয়, ইউরিন পাস করে বা ইউরিন ফর্মেশন হয়, সেটাকে বলা হচ্ছে অলিগুরিয়া। পলিউরিয়া যখন 3000 ml এর বেশি বা 3 লিটারের বেশি কোনো মানুষ ইউরিন পাস করে, ইউরিন প্রোডাকশান হয় তার শরীরে, তখন সেটা হচ্ছে পলিউরিয়া। অ্যানুরিয়া মেনলি বলা হয় অ্যাবসেন্স অফ ইউরিনেশন বা ইউরিন। যদি কোনো পেশেন্ট ডেলি 100 ml এরও কম ইউরিন তৈরি হয়, তখন সেই কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যানুরিয়া। এই সমস্ত যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে থাকো তাহলে মোটামুটি কমন পেয়ে যাবে। এর বাইরে খুব একটা যে পড়তে হবে সেটা কিন্তু নয়। এই টপিক থেকে এই কোশ্চেনগুলোই যথেষ্ট এবং সাফিসিয়েন্ট। পরের ভিডিওতে আমরা ক্যান্সার রিলেটেড যে সমস্ত কোশ্চেন রয়েছে, মেনলি ব্রেস্ট ক্যান্সার রিলেটেড, সে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের মতো থ্যাংক ইউ।